টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 4 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ, যে তোমাদের প্রশ্নবিচিত্রা 270 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অল সাবজেক্টের 3টা করে স্কুলের প্রশ্নপত্রের সেট রায়মার্টিনের করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এছাড়াও তোমার 2টো করে সাজেশনের সেট দেওয়া হয়েছে, সেগুলোও কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, প্রশ্ন তো শুরু করার আগে একবার দেখে নেবো তোমার সিলেবাসে যে কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের নাম্বার বিভাজনটা কেমন হবে দেখো। তোমাদের যে 4 নম্বর চ্যাপ্টার রয়েছে, ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, হ্যাঁ, এই 3টে চ্যাপ্টার রয়েছে তোমাদের সিলেবাসে। ঠিক আছে, এইখান থেকে তোমাদের নাম্বার ডিভিশন কেমন হবে একবার তোমরা দেখে নাও। এর আগের ভিডিওতে আমি তোমাদের ডিটেলসের নাম্বার ডিভিশনটা দেখিয়েছি, তাই জন্য আর এই ভিডিওতে আর বললাম না। তোমরা দেখে নাও কিভাবে এখানে নাম্বার ডিভিশন হয়েছে। এবার দেখো, তোমাদের প্রশ্ন উত্তর পর্বে ঢুকে যাচ্ছি আমরা। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 8 = 8। প্রথম প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল উত্তর ভারতে, দক্ষিণ ভারতে নাকি বাংলায়? উত্তর হচ্ছে উত্তর ভারতে। পরের প্রশ্ন, দাদন বলতে বোঝায় বেগার শ্রম, আবওয়াব, অগ্রিম অর্থ? উত্তর হচ্ছে অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং নাকি লর্ড ডালহৌসি? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। নেক্সট, নীলদর্পণ নাটক রচনা করেন মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিম চট্টোপাধ্যায়? উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। নেক্সট দেখো, নরমপন্থের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 20 বছর, 21 বছর নাকি 23 বছর? উত্তর হচ্ছে 23 বছর। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কলকাতায়, বোম্বাইতে নাকি মাদ্রাজে? উত্তর হচ্ছে বোম্বাই। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কার্জন, ডাফরিন নাকি মিন্টো? উত্তর হচ্ছে কার্জন। নেক্সট, বেমানান শব্দ খুঁজে বের করো। 1 × 4 = 4। প্রথমে দেখো, প্রথম দয়ানন্দ সরস্বতী আছে, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর আর কেশবচন্দ্র সেন আছে। তো এখানে বেমানান হচ্ছে দয়ানন্দ সরস্বতী। তারপর দেখো, নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, তিতুমির, বাহাদুর শাহ জাফর। এখানে বেমানান হচ্ছে তিতুমির। কর্নওয়ালিস, জন সোর, ফিলিপস, ফ্রান্সিস, থমাস মানরো। এখানে যে বেমানান সেটা হচ্ছে থমাস মানরো। তারপরে আছে দেখো, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, আনন্দমোহন বসু। বেমানান হচ্ছে আনন্দমোহন বসু। চলে আসবো পরের প্রশ্ন। 3 নম্বরে যে প্রশ্ন আছে, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1 × 4 = 4। 4টে প্রশ্ন আছে। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। সত্য। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। মিথ্যা। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। মিথ্যা। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে চেয়েছিল। সত্য। চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। কস্তম্ভ খস্তম্ভ এখানে দেওয়া আছে। দেখো, কস্তম্ভে আছে সাঁওতাল বিদ্রোহ, মিত্র মেলা, হিন্দু প্যাট্রিয়ট, ব্রাহ্ম সমাজ। তো সাঁওতাল বিদ্রোহের সঙ্গে মিল হবে সিধু ও কানহু, মিত্র মেলার সঙ্গে মিল হবে 1867 খ্রিস্টাব্দ, হিন্দু প্যাট্রিয়টের সঙ্গে মিল হবে নীল বিদ্রোহ, আর ব্রাহ্ম সমাজের সঙ্গে মিল হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। পরের প্রশ্ন, 2টি বা 3টি বাক্যের মিলিত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর লিখবে, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। অবশিল্পায়ন কাকে বলে? উত্তর লিখবে, অবশিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি দেশের শিল্প উৎপাদন হ্রাস পায় এবং প্রচলিত শিল্পগুলি ধ্বংসের মুখে পতিত হয়। ঔপনিবেশিক শাসন আমলে ভারতে ব্রিটিশ নীতির ফলে ঐতিহ্যবাহী কুটির ও হস্তশিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়। নেক্সট, নব্য বঙ্গকারা তাদের উদ্দেশ্য কি ছিল? উত্তর লিখবে, 19 শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরিয়র নেতৃত্বে পাশ্চাত্য শিক্ষা এবং যুক্তিবাদের প্রভাবে প্রভাবিত একদল তরুণকে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। তাদের উদ্দেশ্য ছিল প্রচলিত হিন্দু সমাজের কুসংস্কার, জাতিভেদ প্রথা
বাল্য বিবাহ, সতীদাহ প্রথা ইত্যাদি বিরোধিতা করা এবং নারী শিক্ষা ও সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা সহ সমাজের সার্বিক সংস্কার সাধন করা। তারা মুক্ত চিন্তা ও স্বাধীনভাবে মত প্রকাশে বিশ্বাসী ছিল। নেক্সট দেখো কি আছে 4 নম্বর। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? উত্তর লিখবে ঔপনিবেশিক শাসনামলে ভারতে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন পেশা যেমন সরকারি চাকরি, ওকালতি, শিক্ষকতা, সাংবাদিকতা ইত্যাদি গ্রহণ করেছিল এবং সমাজে একটি আর্থিকভাবে মধ্যম এবং সামাজিকভাবে প্রভাবশালী অবস্থান তৈরি করেছিল, তাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। এরা সাধারণত উচ্চবর্ণের হিন্দু সমাজের অন্তর্ভুক্ত ছিলেন। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলা হয়? উত্তর লিখবে 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য বহু সভা ও সমিতি গড়ে ওঠে। এই সময়ে শিক্ষিত ভারতীয়রা তাদের দাবি দেওয়া ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠিত হতে শুরু করে। এই কারণে 19 শতকের এই সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। অধ্যাপক ডক্টর অনিল শীল এই সময়কালকে এই নামে অভিহিত করেছেন। এবার চলে আসবো পরবর্তী যে প্রশ্ন আছে, দেখো কি আছে। হিউম ডাফরিন ষড়যন্ত্র কি? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব অনুসারী ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, বরং এটি ছিল ব্রিটিশ ভাইসরয় লর্ড ডাফরিন এবং অ্যালান অক্টাভিয়ান হিউম এর একটি পূর্ব পরিকল্পিত সৃষ্টি। এই তত্ত্ব অনুযায়ী ভারতে ক্রমবর্ধমান অসন্তোষকে একটি নিরাপদ পথে চালিত করতে এবং একটি সম্ভাব্য বিদ্রোহ এড়াতে ব্রিটিশ সরকার অ্যালান অক্টাভিয়ান হিউমের মাধ্যমে কংগ্রেস প্রতিষ্ঠা করিয়েছিল, যাতে শিক্ষিত ভারতীয়রা একটি প্ল্যাটফর্মে এসে তাদের অভাব অভিযোগ পেশ করতে পারে এবং এটি ব্রিটিশ শাসনের জন্য একটি সেফটি ভালভ হিসেবে কাজ করে। লালা লাজপত রায় এই তত্ত্বের অন্যতম প্রবক্তা ছিলেন। পরের প্রশ্ন, 4 থেকে 5টি বাক্যে নির্মিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে আছে 3 করে। প্রথম প্রশ্ন চলে যাবো, দেখো সম্পদের নির্গমন কি? দেখো এর উত্তরটা দেখো কি আছে। পলাশী যুদ্ধের পরবর্তীকালে ভারতে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হলে ভারত ইংল্যান্ডের শোষণ ক্ষেত্রে পরিণত হয়। এই সময় থেকে প্রতিনিয়ত ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যেতে থাকে। দেশের সম্পদ বিদেশে স্থানান্তরিত হওয়ার এই ঘটনাটি সম্পদের বহির্গমন নামে পরিচিত। পরের প্রশ্ন, কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝায়? উত্তর লিখবে কৃষির বাণিজ্যিকরণ বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজনীয় এমন কৃষিজ ফসলের চাষ করা। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকরণ। ব্রিটিশ আমলে বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা লাভের জন্য যে ফসলের চাষ করা হতো সেগুলি হলো চা, নীল, পাট, তুলো প্রভৃতি। বস্তুত কৃষির বাণিজ্যিকরণ ছিল ব্রিটিশ আমলে অর্থনীতির আধুনিকরণের অঙ্গ। মহারানীর ঘোষণাপত্র কি? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণাপত্র জারি করা হয়। যে পয়েন্ট দিবে মহারানীর ঘোষণাপত্র, দেখো পয়েন্ট ওয়াইজ যেমনভাবে লেখা আছে তেমনভাবে তোমরা লিখে ফেলবে। দেখো এখানে পয়েন্ট ওয়াইজ তোমার ডিসপ্লে করা হলো, আমি আর পড়লাম না, এমনিতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নিও, ঠিক আছে। চলে আসো পরবর্তী প্রশ্ন। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? দেখো এটাও একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এটা বড় উত্তর হবে। দেখো যেমনভাবে এখানে লেখানো হয়েছে তোমরা ঠিক তেমনভাবে কিন্তু লিখে নেবে ভিডিওটা পজ করে। আমি আর পড়লাম না, ঠিক আছে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো ভিডিওটা পজ করে। চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। দেখো এটা আমি ডিসপ্লে করলাম, এখানে গুরুত্ব দেখো 1, 2, 3, 4 4টে পয়েন্টে এখানে লেখা হয়েছে। এই 4টে পয়েন্ট সুন্দর করে লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো 1, 2, 3, 4 4টে গুরুত্ব এখানে লেখানো হয়েছে। পরের প্রশ্ন চলে যাবো। দেখো দেখো পরের প্রশ্নে কি আছে। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? তো উত্তরটা আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো কারণগুলো, বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ, প্রতিবাদ প্রতিক্রিয়া, আন্তর্জাতিক প্রভাব, স্বদেশীদের ব্যর্থতা। হ্যাঁ, এই পয়েন্ট অনুযায়ী কিন্তু লেখানো হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও, আমি আর পড়লাম না। চলে আসছি পরবর্তী। 8 থেকে 10টি বাক্যে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তাহলে কি প্রশ্ন আছে, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কি ছিল? এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি ভিডিওটা। দেখো চিরস্থায়ী বন্দোবস্তের সুফল, সেখানে পয়েন্ট আছে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি, স্থির রাজস্ব,
কৃষক সমাজের সংস্কারমূলক কাজ, তারপরে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলা কৃষককুলের ক্ষতি, এখানে পয়েন্ট করে কি লিখবে, জমির সত্ত্বহীনতা, জমি থেকে উৎখাত, অত্যাধিক রাজস্ব, কৃষকদের উপর অত্যাচার, এইসব পয়েন্টের উপর সুফল আর কুফল দুটোই তোমরা লিখে নেবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা লিখে নিও। চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো, অথবা দিয়ে আছে রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো। দেখো, ভারতের রেলপথ নির্মিত হয়েছিল ঔপনিবেশিক স্বার্থে, ভারতীয়দের স্বার্থে নয়। তাই রেলপথ নির্মাণের সময় থেকেই ভারতবাসী এর বিরুদ্ধে অসন্তুষ্ট ছিল। তো দেখো, এখানে অসন্তোষের কারণ প্রথমে কি আছে, 1 নম্বরে যে অসন্তোষের কারণ আছে সেটা হচ্ছে জমি। তারপর দেখো, এখানে তোমাদের 2 নম্বর যে কারণটা সেটা এখানে ডিসপ্লে হবে, শোষণ ও বঞ্চনা, এটা হচ্ছে তোমার 2 নম্বর কারণ। তারপর 3 নম্বর কারণ হচ্ছে অরণ্য জীবন ধ্বংস। তারপর 4 নম্বর জীবন জীবিকায় আঘাত। 5 নম্বর ভারতীয়দের প্রতি অবিশ্বাস। 6 ভারতীয়দের স্বাস্থ্যহানি। 7 পরিবেশ দূষণ। 8 কুটির শিল্প ধ্বংস। ঠিক আছে, এগুলো হচ্ছে ফলাফল। এইসব পয়েন্টের উপর কিন্তু বেস করে তোমরা লিখে নেবে। চলে আসবো পরের প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। তো দেখো, এখানে বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন, পয়েন্ট করবে বিধবা বিবাহ, বহু বিবাহ, বাল্য বিবাহ। তারপরে সংস্কৃত কলেজে শিক্ষকতা করার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সংস্কার সমূহ দেখো 5টা পয়েন্টে এখানে লেখা আছে, একটা হচ্ছে সমাজ সংস্কার, একটা হচ্ছে শিক্ষা সংস্কার, দুটো সংস্কারই কিন্তু এখানে লেখানো হয়েছে। ভিডিওটা পজ করে তোমরা সুন্দর করে খাতায় লিখে নিও। তারপরে দেখো, অথবা আছে তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? তো দেখো, এই উত্তরটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম, যেমন করে পয়েন্ট ওয়াইজ দেখানো হয়েছে তোমার ঠিক ওইভাবেই সুন্দর করে খাতায় ভিডিওটা পজ করে লিখে নেবে। আশা করি তোমার ভিডিওটা পজ করে সকালে লিখে নিয়েছো। তারপরে দেখো 3 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো। দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এখানেও পয়েন্ট করে লেখানো হয়েছে, তোমরা সুন্দর করে লিখে নেবে। হ্যাঁ, আমি আর ভিডিওটা আর বড় করছি না, এগুলো রিডিং করে, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে লিখে নিয়েছো। এবার দেখো পরে কি আছে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা এর পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে। আমি তোমার জন্য আরো 5 থেকে 6টা সেটের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো, সেগুলো ভালো করে করো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।